আসসালামু আলাইকুম। হ্যাঁ, কবে থেকে কি বলো? প্রাইভেট শুরু করেছেন কবে থেকে? ও এই তোমাদের ব্যাচ? এক মাস হলো নাকি? এক মাস। এক মাস। 3 তারিখ। আচ্ছা তাহলে এখন দেখো কোষ কঙ্কাল আমরা তো বুঝতে পারলাম যে কোষের ভিতরে যত অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলা একটা প্রোটিন নির্মিত সুতার সাথে একটার সাথে আরেকটার সাথে আরেকটার সাথে এরকম লেগে থাকে। এই সুতাগুলো তিন ধরনের হয় আর কি। হ্যাঁ, তো এখানে তোমাদের বইয়ে সেই তিন রকমের কথাটাও বলা আছে। লাস্টের দিকে যদি আছে কি আছে, মাইক্রোটিউবিউল। কেন মাইক্রোটিউবিউল? মাইক্রো মানে ছোট, টিউব মানে কি নল, টিউব মানে নল, তার মানে ছোট ছোট নলের মতো, এটাকে বলা হচ্ছে মাইক্রোটিউবিউল। এরকম নল দেখো, এরকম নল, এরকম নল, বুঝছো? তাহলে এর নাম মাইক্রোটিউবিউল। আরেকটা দেখো আছে যে মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো আরেকটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ফিলামেন্ট মানে সুতার মতো। ফিলামেন্ট মানে কি? সুতার মতো। ফিলামেন্ট মানে সুতার মতো। দুটাই সুতার মতো, তবে একটা সুতার মতো গঠন যেটা, সেটা একটু বেশি মোটা হয়। হ্যাঁ, এখন খেয়াল করো, এটার নাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কেন হলো? কারণ এটা যত বড় মোটা, এটা যত মোটা, তার তুলনায় এটা কিন্তু চিকন। এই জন্য এর নাম হলো মাধ্যমিক তন্তু। দুইটার মাঝামাঝি একটা সুতার মতো গঠন। এই সুতাটা কিন্তু এর থেকে একটু মোটা, তাই না? তাই কি না? আর এইটার ভিতরটা ফাঁপা, এর মধ্যেও ফাঁপা নাই, এর মধ্যেও ফাঁপা নাই। এখন এই কোষীয় কঙ্কালের ভিতর উপর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ যাতায়াত করতে পারে, বুঝছো? এর মধ্যে তো পারে, তবে এই সুতাগুলো সাধারণত এই ধারের দিকে থাকে। হ্যাঁ, এই সুতাগুলো ধারে ধারে থাকে, বাইরের দিকে থাকে বেশি। আর এইগুলো হলো এই নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় বেশি থাকে, বুঝতে পারছো? তবে সবকিছু মিলেই কোষীয় কঙ্কাল। আচ্ছা, তাহলে এখন আরেকটা কথা বলা হচ্ছে, এখানে কোষীয় কঙ্কাল তিন রকমের। এটা এমসিকিউর জন্য মনে রাখবে, বা উপরের লাইনটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত। আচ্ছা, অ্যাক্টিন নামকরণটা হচ্ছে অ্যাক্টিভ থেকে। অ্যাক্টিভ মানে সক্রিয়। যেমন আমাদের এই যে মাংসপেশি, এইটা আমরা খুব সহজে সংকোচন প্রসারণ করছি, অ্যাক্টিভ করাচ্ছি সব সময়। তাহলে এইখানে যে কোষগুলো আছে, এইখানে হলো খুব বেশি পরিমাণে অ্যাক্টিন প্রোটিন আছে। আর একটা হলো মায়োসিন। মায়োসিন বলতে বোঝায় মায়ো মানে মাংসপেশি। মাংসপেশির ভিতরে যে প্রোটিন, তার নাম হলো, মাংসপেশির মধ্যে ওই প্রোটিন পাওয়া যায়, তার নাম হলো মায়োসিন। টিউবিলিন নাম কেন হলো? টিউব মানে নল, আর টিউবিলিন, ইন মানে তো ছোট বোঝাচ্ছে আর কি, ছোট ছোট নল, ছোট ছোট নলের মতো। এগুলো এমসিকিউর জন্য পড়বা। তাহলে এমসিকিউর জন্য শেষ তিন লাইন পড়লেই হবে। অ্যাক্টিভ মানে কি বলেন? অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়। এবার দেখো রাইবোসোম। আর মায়োসিন মায়ো মানে মাংসপেশি। মায়ো মানে মাংসপেশি। মাংসপেশির মধ্যেও এই ধরনের প্রোটিন থাকে, এই জন্য এর নাম হলো মায়োসিন। এখন দেখো যে রাইবোজোম বা রাইবোসোম, হ্যাঁ, অনেকে মনে করে যে রাইবোসোম বলবো না রাইবোজোম বলবো, দুটোই কিন্তু সেম। হ্যাঁ, রাইবোজোম বা রাইবোসোম একই কথা। এসকে কেউ কেউ জোম বলে, এসকে। হ্যাঁ, তাহলে রাইবোজোম, রাইবোসোম, এই যে রাইবো আর এই হলো সোম। এই রাইবো মানে আসলে আরএনএ, আর সোম মানে হলো প্রোটিন। তাহলে এই সোম কথাটা আসছে সোমা থেকে। সোমা মানে মূলত বস্তু। সোমা মানে কি? বস্তু। তাহলে যেই বস্তুটা হলো প্রোটিন দিয়ে গঠিত, যেই বস্তুটা প্রোটিন দিয়ে গঠিত। ক্যামেরা ভালো করতে হবে। কোন আলো? ওই উপরে যেটা আছে, উপরেরটা আলো উপরে দিকে ক্যামেরা আছে। আচ্ছা, দেখে তো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেখা যাবে না, দেখা যাবে না। আমরা আলো পার করে দেখা যাবে। আচ্ছা, বুঝছে এটা দেখা? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে রাইবোসোম মূলত দুটো জিনিস দিয়ে গঠিত। একটা হলো আরএনএ, ধরো এটা হলো আরএনএ, আরএনএ এর কাছে থাকে। আর এইটা মনে করো প্রোটিন, এটা মনে করো প্রোটিন, প্রোটিনের কাছে থাকে। এখন প্রোটিন বেঁচে থাকা মানে প্রোটিনের উপরে আরএনএ বেঁচে থাকা। তার মানে হলো এরকম, এই দুটো কিভাবে থাকে খেয়াল করো।
তাহলে রাইবোজোম কি, যে রাইবোজোম হচ্ছে এইটা মনে করো প্রোটিন, এটা মনে করো প্রোটিন, প্রোটিনের উপরে আরএনএ আবার পিছিয়ে আছে, দুইটা মিলে কিন্তু রাইবোসোম, দুইটা মিলে কি রাইবোসোম। তো এখন কথা হলো রাইবোসোম কেন প্রোটিনের সাথে পেঁচায় থাকে বলো তো? মানে আরএনএ কেন প্রোটিনের সাথে পেঁচায় থাকে? আরএনএ কেন প্রোটিনের সাথে পেঁচায় আছে বলো তো? কি কারণে আরএনএ প্রোটিনের সাথে পেঁচায় থাকে, পেঁচায় আছে? অনুমান, অনুমান করে বলো। আর অনুমান করে বলো। আচ্ছা আমি বলো, মানে কেন আরএনএ প্রোটিনের সাথে পেঁচায় থাকতে যায়, কোন দুঃখে পেঁচায় থাকতে যায়? আকর্ষণ না। আচ্ছা আমি বলি তাহলে বুঝে ফেলবা। আরএনএ তো এক সূত্রক, তাই না, এবং সুতার মতো। আরএনএ তো আমরা জানি যে এটা কিন্তু ডবল বন্ধন করে না, তাই না, পেঁচানো এইভাবে থাকে, এটা মনে করো আরএনএ। এখন আরএনএ তৈরি হয় কিন্তু নিউক্লিওলাসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে যে আরেকটা অধিক ঘন উজ্জ্বল বস্তু আছে না, ওর ভিতর থেকেই কিন্তু রাইবোজোম তৈরি হয়। তো তৈরি হওয়ার সময় প্রথমে আরএনএ তৈরি হয়, তো ওই আরএনএ বাইরে বের হয়ে যখন আসে তখন এটাকে এরকম ফেলায় রাখলে এটা দলা পাকিয়ে যাবে, সেই কারণে এটা সুরক্ষার জন্য নিউক্লিয়াস তখন একটা প্রোটিনও পাঠিয়ে দেয়, দিয়ে ওই প্রোটিনের সাথে এই সুতাটা পেঁচাই থাকে, কারণ এই সুতাটা প্রোটিনের সাথে পেঁচাই থাকলে ভালো থাকে। যেমন ধরো ঘুড়ি ওড়ায় না, ঘুড়ি না ঘুড়ি বলে, তো ঘুড়ি যে ওড়ায় ওটার যে সুতা সেটা কি লাটাইয়ের সাথে পেঁচাই রাখে না, লাটাইয়ের সাথে, তো এমনি রাখে না কেন বলতো? এমনি রাখলে প্যাচ থাকে যাবে না? উড়াইছো কখনো ঘুরতে উড়াইছো? হ্যাঁ, তো ওটা কি যে তাহলে বলতে পারলা না ঘুরতে উড়াইলা, তাও ওইটা বলতে পারলা না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ওই সুতাটা আমরা একটা লাটাইয়ের সাথে রাখি না, তো আরএনএ তো সুতার মতো, তাই এটা একটা প্রোটিনের সাথে পেঁচে রাখতে হয়, এই জন্য দুটো এইভাবে থাকে, এই দুটো মিলে কিন্তু রাইবোসোম। আজকে আবার আমার বইটা মিস করে ফেলছি, বোর্ডের ইয়েগুলো আগামী দিন শনিবার একবারে দিব, বোর্ডের যেগুলো আসছে একবারে। হ্যাঁ হ্যাঁ, তোমার বই তো আর লেখা নাই, আমার আচ্ছা আচ্ছা, এবার দেখো, এখন বলছে এরা হলো ঝিল্লিবিহীন, এটা তো আসলে প্রোটিন আছে আর আরএনএ আছে, এরা বাইরে কি আবরণ থাকবে, দুটো দিয়ে তো উচিত, এই জন্য এটার কোনো ঝিল্লি মিল্লি নাই। তারপর বলছে দ্বিতীয় নম্বর লাইনে বলছে যে প্রোটিন প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, মানে রাইবোজোমের কাজ হলো এই নিজেও প্রোটিন দিয়ে গঠিত, আবার সে প্রোটিন তৈরিতেও ভূমিকা রাখে, বুঝছো? যে প্রোটিন তৈরিতে সংশ্লেষণ বলতে বোঝায় অনেকগুলো বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে যদি কিছু তৈরি করে তাহলে তাকে সংশ্লেষণ বলে। উৎপাদন বললে দুইটা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করলো, কোনো কিছু উৎপাদন হলো, এটা হলো উৎপাদন। কিন্তু যখন এই সংশ্লেষণ বলবে বুঝতে হবে অনেকগুলো বিক্রিয়ক এখানে একসাথে বিক্রিয়া করেছে, তারপরে কিছু উৎপন্ন হয়েছে, যেমন সালোক সংশ্লেষণ, তাই না, ওদের বলেছিলাম না, ওখানে অনেকগুলো বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে না, হ্যাঁ ওই কারণে। তাহলে এদের কাজ হলো, এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার কাজ হলো প্রোটিন তৈরি করা, প্রোটিন সংশ্লেষণ করা, তাই বলছে। তারপর বলছে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। প্রোটিনের পলিপেপটাইড, এটা আবার কি দেখো, তোমরা তো জানো পলি মানে বহু না, পলি মানে বহু, আর পেপটাইড মানে কি বলতো, পেপটাইড মানে কি বলতো, কে পারবা? আর পারবা? নিয়ে পারবা? পেপটাইড মানে পারবা? পেপটাইড মানে পারবা না। আচ্ছা দেখো পেপটাইড মানে কি, পেপটাইড মানে কি জানো, যে প্রোটিন গঠিত হয় কি দিয়ে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাই না? তো যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয় তখনই কিন্তু এটার নাম হয়, যখন দুইটার সাথে যুক্ত হয়, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, মনে করো যোগ করে দিলাম, হ্যাঁ যোগ করে দিলাম,
যুক্ত করে দিলাম, ঠিক আছে। এখন এই যুক্ত করলে এটাকে একটু সাজিয়ে লিখবো, হ্যাঁ, যুক্ত করার সময় এই নাইট্রোজেনের 3 হাত তো, তাই না? নাইট্রোজেনের 3 হাত না, তাহলে এখানে একটা হাত দিলাম আর এই একটা হাইড্রোজেন দিলাম, এই যে এক হাত, 3 হাত হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো এই দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে না, তখন কি হবে? একসাথে যখনই যুক্ত হবে তখন কি হবে? তখন হচ্ছে এই যে হাইড্রোজেন আর এই যে ওইস, এইটুকু একীভূত হয়ে যাবে। একীভূত হলে পানি তৈরি করবে না? করবে কিনা? তো পানি তৈরি করে তো ভ্যানিশ হয়ে গেল, পানি তৈরি করে নাই নাই হয়ে গেল, তাই না? এটা হলো পানি তৈরি করে, পানি তৈরি করে। তাহলে এখন পরের বার ছবিটা কেমন হবে খেয়াল করো। পরের বার ছবিটা কেমন হবে? দুইটা একসাথে হয়ে গেছে। দেখো কার্বনের তো 4 হাত, তাই না? কার্বনের 4 হাত, তাহলে কার্বনের 4 হাত হলে এখন এই অক্সিজেনটা উপরে উঠাই দিছি, হ্যাঁ, আর এই যে নাইট্রোজেন এখন কাছাকাছি নিয়ে আসলাম, তারপরে যা আছে তাই লিখবো, আর কিছু না, যা আছে তাই লিখবো। এইভাবে যখন একটা যোগ গঠন করে তখন এই যোগের নাম হয় পেপটাইড বন্ড। কেন নাম হয় পেপটাইড বন্ড? আমি আগে বলেছি না তোমাদেরকে যে সায়েন্সে কোনো কিছু ইলজিক্যাল কিছু নাই, সব লজিক। লজিক ছাড়া আন্দাজে মন গড়া বলে কোনো কথা নাই, মন গড়া কিছু হবে না, যা হবে সব লজিক। তাহলে এইটুকু আগে তুলে নাও, নাহলে পরে বুঝতে পারবো না। তুলে নাও, পরে আমি বলছি। স্যার আজকে শিক্ষামন্ত্রী লাভ দিয়ে সহজ গ্রহণ করতে গেছিল, ওটা দেখছেন? লাভ দে যে দেরি হয়ে গেছিল, তাই এই পত্র এটা ওদিকে আসার মিনর বেরোচ্ছে। এক্সানুল হক। ও এসান আমি তো আসান হক এই গাছটা করে স্যার পত্র কাকে দিয়েছিলেন? জীবনের প্রথম পর কিন্তু ভুলের কথা বলতে হয় না তো, তবে হ্যাঁ বল দিয়েছিলাম, ঠিক আছে। স্যার এর আগে ম্যাপট হয়েছে না এর আগে কই না, গণভোট হয়নি, কই না, এর না একবারে হচ্ছে একবারে ছিল। ওটা আমাদের জন্মের আগে হয়েছিল, অনেক আগে, মনে হয় ইয়ের সময় হচ্ছে এছাড়া এই সময় ওরা তো আমার আগে হইতেই পারে সেটা, মানে আমাদের জানা মতে আর কি। বারানো বার উঠেছে, উঠার বারানো করা হয়েছে একটা একটু হয়েছে? আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো তো দুইটা অ্যামাইনো অ্যাসিড, রাইবোজোমের কাজ কি? ও শুধু অ্যামাইনো অ্যাসিড ধরবে আর যুক্ত করবে, ধরবে আর যুক্ত করবে, হ্যাঁ। তাহলে যুক্ত যদি করতেই থাকে একের পর এক, তাহলে কি হবে? পলি মানে বহু হয়ে যাবে না? পেপটাইড কখন হচ্ছে? যখন এই দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে দেখো 1 2 3 4 5 পাঁচটা বন্ধন চলে আসছে, এই জন্য এর নাম হলো পেপটা মানে পাঁচ, পেপটা মানে পাঁচ, এর জন্য নাম হচ্ছে পেপটাইড বন্ড। পেপটা না পেটটা মানে পাঁচ। পেন্টা মানে পাঁচ, পেন্টা মানে পাঁচ, ওইখান থেকে পেপটাইড, হ্যাঁ ওখান থেকে। আচ্ছা, তো গ্রিক শব্দ অবশ্য পেপটা হলো পাঁচ হয়, পেন্টা হলো ল্যাটিন শব্দ। এই হ্যাঁ ল্যাটিনের দিয়ে বলতে পার্থক্য আছে। আচ্ছা এখন খেয়াল করো, এটা হলো পেপটাইড বন্ড না, তো পেপটাইড বন্ড তো এইটু হয়ে বসে থাকবে তা তো না, তাই না? আরো অনেক হবে, হতেই থাকবে, কারণ একটা প্রোটিন তৈরি করতে কিন্তু কমপক্ষে 100টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে হবে। একটা এটা পুরোটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটুকু পুরো একটা অ্যামাইনো অ্যাসিড যোগ দিয়েছি না, এই যে এখান থেকে এইটুকু, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আর এটা এখান থেকে এইটুকু, এটা একটা
অ্যামাইনো অ্যাসিড। দুইটা দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়ার পর যেটা হলো তার নাম কিন্তু আর অ্যামাইনো অ্যাসিড হবে না, এর নাম হবে পেপটাইড বন্ড বা ডাইপেপটাইড বলতে পারো। পেপটাইড বন্ড এর নাম কি? পেপটাইড বন্ড বা ডাইপেপটাইড। কেউ কেউ এই যে যৌগটা হলো না, এই দুটো একীভূত হয়ে যেটা হলো এই জিনিসটা হলো না, এই জিনিসটার নাম পেপটাইড বন্ড বা ডাইপেপটাইড। ডাইপেপটাইড। তাহলে যেটাই হলো লাউ সেটাই কদু, একটা কথা বলা আছে না, হ্যাঁ স্যার যেটাই পেপটাইড বন্ড সেটাই ডাইপেপটাইড। এটা আসলে দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে তো তাই ডাই নাম হয়েছে, দুইটা যুক্ত হয়েছে তাই ডাই নাম হয়েছে, কিন্তু এদের মাঝে 5টা বন্ধন তৈরি হয়েছে বলেই এর নাম হলো পেপটাইড। তাহলে এটা তো অসংখ্য করতে থাকে রাইবোজোম, তাই এর নাম পলিপেপটাইড। তার মানে রাইবোজোম কি করে? পলিপেপটাইডের চেইন গঠন করে। চেইন কেন? একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা চেনের মতো, চেনের কোয়ার মতো, এটা আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এভাবে করে করে বুঝতে পারছো? এর মধ্যে হ্যাঁ চেইন তৈরি করে, পলিপেপটাইড চেইন তৈরি করে। এই জন্য দেখো লেখা আছে পলিপেপটাইড চেইন সংযোজন করে। চেইন তো তাই না, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, তো এখানে তাই তো করে, দুটোই তো দিয়ে শেষ না, অসংখ্য হতেই থাকে, তাই হচ্ছে পলিপেপটাইড চেইন সংযোজন করে হচ্ছে রাইবোজোম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আর কি বলছে, এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। প্রোটিন তৈরি, পলিপেপটাইড তৈরি করার সময় রাইবোজোম কি করে? বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। উৎসেচক মানে কি? এনজাইম। উৎসেচক কিন্তু সংস্কৃত ভাষা, উৎসেচক কিন্তু সংস্কৃত ভাষা, বুঝছো? আর যেটা ইংরেজি বলছে এটা হলো ইংরেজি ভাষাই, মানে ইংরেজি এনজাইম আর কি, কিন্তু হচ্ছে আসল বাংলা কি? উত্তেজিত। হ্যাঁ, আসল বাংলা হলো উত্তেজিত। তাহলে হচ্ছে উৎসেচক বা এনজাইম, তাহলে এনজাইমও রাইবোজোম সরবরাহ করে। তারপর বলছে উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। মানে প্রাণ রাসায়নিক মানে কি? আমাদের জীবনে প্রাণ আর জীবন একই কথা, প্রাণ আর জীবন একই কথা। তাহলে আমার এই এনজাইমগুলো তো জীবন রিলেটেড, তাই না? জীবন রিলেটেড না? যেমন এনজাইম কি এইসব এর মধ্যে কোনো কাজ করতে পারবে? এটা মরা, এর মধ্যে কাজ করতে পারবে না। তাহলে জীবন রিলেটেড, তাই না? এটা রাসায়নিক। এনজাইমের কাজ হলো বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করা। ত্বরান্বিত দুই রকম হতে পারে, হয় বাড়িয়ে দিবে অথবা কমিয়ে দিবে। তোমাদের একটু গল্প বলছি না যে ওই যে তোমার ইয়েতে যাই, বিয়ে করতে যাবে, তো ওর বন্ধুকে বলছে যে আমি তো বিয়ে করতে যাবো, তো তুই একটু আমার সাথে যাই। ও হ্যাঁ হ্যাঁ স্যার ভালো ভালো তাহলে কাজ ছেড়ে তখন বলছে যে কি বলিস, তোর একটু কাশি মানে তোর না যক্ষা হয়ে গেছে। তাহলে কি হলো এটা? না তার মানে হচ্ছে বিক্রিয়া কিন্তু ঠিকই ঘটাইছে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করছে, অতিরিক্ত হয়ে গেছে। হ্যাঁ বেশি হতে যেতে ডিমোশন হয়ে গেছে, তাই না? তাই তোমরা বিয়ে করতে গেলে এরকম মারাই টারাই যারা তোমাদের বন্ধুরা আবার না বলে, হ্যাঁ বিয়ের অনুষ্ঠান করবো না, বিয়ের অনুষ্ঠান না, কিন্তু ওই যে ইয়ে হয় না বিয়ের আগে পাত্র পাত্রী দেখা দেখতে, ওই সময় আর কি। তবে তোমার বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ যেগুলো হয় এগুলো 99%ই টিকে না। না মানে নাই, কিন্তু টিকে না, টিকে না, টিকে না কেন জানো? মানে শোনো, টিকে না না টিকে একটা কারণ আছে, বলি তোমরাও তো একসময় বিয়ে করবা, আল্লাহ বাঁচায় রাখলে, তার আগে দ্বিতীয় মধ্যে গোটা পৃথিবী নাই হয়ে যেতে পারে, বলা যায়। তো না টিকার কারণ কি জানো? যে এমনি যখন প্রেম ভালোবাসা করে, এমনিতে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা হারাম, কিন্তু এমনি যখন প্রেম ভালোবাসা করে তখন তো ধরো কোনো ছেলেকেও কোনো পরীক্ষা দিতে হয় না, মেয়েকেও কোনো পরীক্ষা দিতে হয় না, বাইরে বাইরে হ্যাঁ রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, ওরাই তো রান্না বান্না করে খাওয়া দিচ্ছে, তাই না? কেউ কারো হুকুম শুনতে হচ্ছে না। কিন্তু যখনই বিয়ে করে তখন এবার মনে করো স্বামী বললো যে বউ মশারিটা টাঙায় দাও, তখন বউ চিন্তা করে যে এই হচ্ছে এইরকম আরাফাত, আমি তো এটা ভাবতে পারিনি যে বিয়ের আগে আমাকে একটা অর্ডার করতে হবে, আর আজকে এই বুঝতে
অর্ডার শুরু হয়ে গেল। মনে হয় ধরে কথা তার মতের আচ্ছা বিরুদ্ধে চলে যায়। না তখন মনে হয় হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ তখন মনে করো ওখানে তো ওই রাত্রে তো আর ধরো এই মশারি না এখন আবার যদি বউ যদি বলে যে এই আমি কেন রোজ টাঙাবো তুমি টাঙাও ছেলে চিন্তা করেছে আমি বাসে কাজ করতে বাড়িতে কাজ কি করো হ্যাঁ হ্যাঁ না তখনই মনে করো এই যে শুরু হলো। আবার মনে করো যে অনেক ক্ষেত্রে ধরো রান্না বাড়া করতে তুমি একটা কিছু বললা ও আসতে দেরি হলো এই সেই সেটা মানে এটাতে বিরোধ বেঁধে যায়। এই বিরোধ বেঁধে যায় ওটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ কারণ কি যখন সে প্রেম ভালোবাসা করে তখন কেউ কারোর উপরে কোনো খবরদারি করে না, সবাই সবার মন জোগানোর চেষ্টা করে। আর যেটা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয় সেটা তো ও আগে থেকেই বউ জানে যে আমাকে ওখানে যে এটা এটা করতে হবে, যেহেতু আমার স্বামী যেহেতু বাইরে চাকরি করে ওর পক্ষে তো মানে এত কিছু করা ঘরের সব কাজ করা সম্ভব না, আমি ওটা মেনে নেই। কিন্তু এমনি সময় তো ওর বউ কিন্তু একটা কাজও করে না এমনি সময়, কিন্তু যেই ঘরে আসে তখন থেকে নানান কিছু করাতে শুরু করে দেয়, ওর হয়ে যায় মেজাজ খারাপ। এরকম অনেক কারণ আছে, এই কারণে দেখা যায় আমাদের গ্রামের সাথে জানতাম কি নাম চলে গেল বিয়ে বিয়ে হয়ে গেছে ছেলে হয়ে গেছে গ্রামে তো হবেই, গ্রামে তো ওটা আমি গ্রামে খেয়েছি ছেলে গ্রামে তো তাড়াতাড়ি বিয়ে ছেলে হয়। জামা গ্রামে একটু তাড়াতাড়ি বিয়ে। আচ্ছা দেখো এখন বলছে যে উল্লেখ্য মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্টোমাতেও রাইবোজোম থাকে। আচ্ছা এর আগে বলেছিলাম মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয় কিন্তু আসলে ব্যাকটেরিয়া, তাই না? তো ব্যাকটেরিয়া তো প্রকৃত বিষয় ঢুকছে, তাহলে ব্যাকটেরিয়াও তো ওরাও তো একটা আদিবাসী জীব, আদিবাসী জীবকোষ, তাই ওদেরও কিন্তু কি থাকবে ডিএনএ থাকবে আর রাইবোজোম থাকবে। তাই বলছে ম্যাট্রিক্স মানে কি তরল উপাদান, স্টোমা বা ম্যাট্রিক্স মানে তরল উপাদান। এই তরল উপাদানের মধ্যে কিন্তু ম্যাট্রিক্স মানে তরল উপাদান, ম্যাট্রিক্স মানে তরল উপাদান, স্টোমা মানে তরল উপাদান। হ্যাঁ আরো বাংলা আছে ম্যাট্রিক্সের, আরেকটা বাংলা কি জানো মাতৃকা। ম্যাট্রিক্সের বাংলা অর্থ মাতৃকা। মাতৃকা মাতৃকা মানে কি যে মায়ের মতো ধরে রাখে সবকিছুকে। আবার আরেকটা বাংলা আছে ধাত্র। ধাত্র মানে কি ধারণ করে রাখে, ধাত্র মানে ধারণ করে রাখে মানে কি ধরে রাখে। ম্যাট্রিক্সের বাংলা মাতৃকা, ম্যাট্রিক্সের বাংলা ধাত্র, দুটাই মনে রাখবা। ম্যাট্রিক্সের বাংলা মাতৃকা, ঠিক আছে? এই জন্য এটা বলছে। তাহলে এদেরও কিন্তু মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড ও রাইবোজোম আছে। আচ্ছা এখন বলছে যেগুলো ওই অঙ্গাণুসমূহের নিজস্ব ডিএনএ সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের অংশ নেয়। দেখো এখানে তো ডিএনএ আছে না, এই ডিএনএ নির্দেশনা অনুযায়ী এই রাইবোজোম কিন্তু প্রোটিন তৈরির কাজটা করে, এখানেও পলিপেপটাইড সংযোজনের কাজটা ঘটে। ডিএনএ কিন্তু রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি করার নকশা দেয় আর কি। তারপর বলছে যে ওই অঙ্গাণু নিজস্ব ডিএনএ সংকেত অনুযায়ী আচ্ছা হলো ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজম অবস্থিত রাইবোজোম সেই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করে। জৈব অভিব্যক্তি, এটা কিন্তু সৃজনশীল হিসেবে করবা রাইবোজোম। হ্যাঁ জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু যে একসময় স্বাধীনভাবে বসবাস করত তার সপক্ষে এটিও একটি প্রমাণ। তার মানে বলছে জৈব অভিব্যক্তি মানে কি বিবর্তন, জৈব অভিব্যক্তি মানে বিবর্তন ধারায়। অর্থাৎ হলো আমরা জানি প্রকৃত কোষের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে না, প্রকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, প্রকৃত কোষের মধ্যে কিন্তু প্লাস্টিড আছে, তাই না? এই যে ধরো মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ এই ধরো প্লাস্টিড, তো বলছে বিবর্তন ধারায় এরা প্রকৃত কোষের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আসলে এরা একটা স্বতন্ত্র আদিবাসী জীব ছিল, সেটাই বলছে যে অভিব্যক্তি মানে বিবর্তন। এবার দেখো সেন্ট্রোসোম 48 বেজে গেছে। এই দুটো অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বোঝাচ্ছে। হ্যাঁ না স্যার কি বললা, কি কোশ্চেনটা আরেকবার বলো। এই যে জৈব অভিব্যক্তি দ্বারাই অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু। হ্যাঁ এরা হলো এই দুটি বলতে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এই দুটির কথা বলছি, ঠিক আছে? এই দুটি হলো এরা স্বাধীনভাবে বাস করতো, পরে এরা হলো একীভূত হয়েছে, মানে ঢুকে গেছে কোষের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ ক্ষণপথ তৈরি করে ঢুকে গেছে। তো আজকে কি সেন্ট্রোসোম পড়ানো যাবে না তোমাদের? আমি যাব। তুমি যাবা? ও তো
আচ্ছা যাও আগামী দিন থেকে শনিবারে তো একটু বেশি বললেও তো সমস্যা নাই না, না স্যার মানে 8:30 থেকে 9:30 পৌনে 10টা পর্যন্ত কোনো সমস্যা নেই, তুমি 10টায় 8টায় দিন স্যার 8টায় দিন না অত আগে দরকার নাই, 8:30 থেকে রোজার পরে মনে হয় 10 মিনিট। হ্যাঁ।